নমস্কার, হিয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপের একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একটা বলেছে এসটিপিতে 11 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত। এর সঠিক উত্তরটা হচ্ছে অপশানে 5.6 লিটার। এটা কিভাবে হলো একটু দেখিয়ে দিচ্ছি নাও। পরে দুয়ে বলেছে 1 মিলিমোল NH3 গ্যাসের অণুর সংখ্যা। সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি 6.022 × 10⁻20। এটা কিভাবে হলো একটু দেখিয়ে দিচ্ছি উত্তর এখান থেকে। এবারে তিনে বলেছে একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ। সঠিক অপশান হচ্ছে অপশান বি হ্রাস করে। পরে চারে বলেছে একটি নিরেট বস্তু জলে 4/5 অংশ নিমজ্জিত হয়ে ভাসে, বস্তুর ঘনত্ব হলো CGS পদ্ধতিতে। সঠিক অপশান হচ্ছে অপশান ডি 0.8 গ্রাম পার সেমি কিউব। এটা কিভাবে হলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো। পরে পাঁচে বলেছে ধোঁয়া হলো একটি, সঠিক অপশান হচ্ছে অপশানে কঠিন এরোসল। পরে ছয় বলেছে প্রদত্ত কোনটি লঘু ও শীতল HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে। সঠিক অপশান হচ্ছে অপশান ডি Mn। পরে সাতে বলেছে দুটি দ্রবণ A ও B এর pH যথাক্রমে 2 ও 4 হলে। সঠিক অপশান হচ্ছে অপশান বি A দ্রবণ B দ্রবণ অপেক্ষা 100 গুণ বেশি আম্লিক। পরে সাতে বলেছে M ও 4M ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 3:1 হলে তাদের ভরবেগের অনুপাত হবে। তো দেখো তোমাদের এখানে যে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো অনুসারে আমাদের এই অঙ্কটা সমাধান করার পর উত্তরটা মিলছে না। ঠিক আছে, আমি তোমাদেরকে সমাধান কিভাবে আমরা করেছি সেটা দেখাচ্ছি। সেখানে যদি কোথাও ভুল থেকে থাকে সেটা তোমরা আমাদের কমেন্টে জানাবে। আর যদি ঠিক থেকে থাকে তাহলে তো ওটাই লিখে দেবে। আর যদি আমরা কোথাও ভুল করি তাহলে এই অপশানগুলোর ভিতরেই উত্তরটা হবে। তাহলে কোন সঠিক অপশানটা হচ্ছে সেটা তোমরা জানাবে। সমাধানটা দেখো। গ্রুপ বি এ দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হলো NH3। এটা হচ্ছে মিথ্যা। পরে দুয়ে বলেছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়। অ্যান্সার এখান থেকে। পরে দুয়ের অথবা বলেছে কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। দেখো উত্তরটা হচ্ছে সংকট উষ্ণতা। পরে দুয়ের তিনে বলেছে 2 মিটার দীর্ঘ কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.2 সেমি হলে অনুদৈর্ঘ্যের বিকৃতি কত হবে। দেখো অ্যান্সার। তারপর দুয়ের চারে বলেছে রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে এসআইতে রূপোর ঘনত্ব কত। অ্যান্সার। পরে দুয়ের চারের অথবা বলেছে 1 কেজি পিতল এবং 1 কেজি তুলোর মধ্যে কোনটিকে বায়ুতে তোলা সহজতর নয়। বায়ুতে তোলা সহজতর নয় হচ্ছে 1 কেজি পিতল। পরে দুয়ের পাঁচে বলেছে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম ও সংকেত লেখো। দেখো উত্তরটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। পরে দুয়ের পাঁচের অথবা বলেছে AgNO3 দ্রবণ দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়। উত্তরটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরে দুয়ের ছয় বলেছে একটি পাম্পের ক্ষমতা 2.5 কিলোওয়াট বলতে কি বোঝায়। দেখো অ্যান্সার। পরে দুয়ের সাথে বলেছে শূন্যস্থান পূরণ করো। ইমালশনে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম উভয়ই ড্যাশ। উত্তরটা হচ্ছে তরল। পরে গ্রুপ সি এর তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে এসটিপিতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 14 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত। অ্যান্সার। পরে তিনের দুয়ে বলেছে
30°C উষ্ণতায় 25 গ্রাম জলে 10 গ্রাম কোনো লবণ দ্রবীভূত হলে ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? অ্যান্সার। পরে 3-2 অথবায় বলেছে কলোয়েডীয় দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায় কেন? উত্তর এখান থেকে। পরে 3 বলেছে একটি ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট, 200 কেজি ভরের একটি বস্তুকে 40 সেমি উঁচুতে তুলতে তার কত সময় লাগবে? স্যার এখান থেকে। পরে 3-4 বলেছে বৃষ্টির ফোঁটা সর্বদা গোলকাকার হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-5 বলেছে জিঙ্কের সঙ্গে ঠান্ডা ও অতি লঘু HNO3 এর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। অ্যান্সার এখান থেকে পাবে। এইটা লিখবে। পরে 3-5 অথবা বলেছে উত্তপ্ত কপালের ওপর দিয়ে HNO3 বাষ্প চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। অ্যান্সার এইটা। গ্রুপ ডি এ 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে 52 AMU, 52 গ্রাম ও 52 মোল HCl উপস্থিত পরমাণুর সংখ্যা নির্ণয় করো, যেখানে HCl হচ্ছে 4। দেখো অ্যান্সার এখান থেকে এই অবধি। পরে 4-1 অথবা বলেছে মৌলের পারমাণবিক ভর প্রায়শই ভগ্নাংশ হয়, উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। আণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মধ্যে পার্থক্য লেখো। একটা লিখতে বলেছে পার্থক্য। প্রথম আগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই আণবিক ভর আর গ্রাম আণবিক ভরের যদি তোমরা সংজ্ঞাটা লিখে দাও তাহলে এটাই একটা পার্থক্য হয়ে যাবে। সেই অনুযায়ী দেখো এই দুটো দেখে নাও। পরে 4-3 বলেছে বার্নৌলির নীতিটি লেখো, এরোপ্লেন কিভাবে আকাশে ওড়ে ব্যাখ্যা করো। বার্নৌলির নীতিটা দেখে নাও। প্লেন কিভাবে আকাশে ওড়ে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। এবারে হচ্ছে 4-2 অথবা বলেছে 2 মিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তামার তারে একটি 3 কেজি ভার ঝোলানো আছে, এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38 মিলিমিটার বৃদ্ধি পায়, তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। অ্যান্সার এখান থেকে এই অবধি। 4-3 বলেছে প্রমাণ করো অবাধে পতনশীল অবস্থায় বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 4-3 অথবা এতে বলেছে গতিশক্তি পরিমাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। বিতে বলেছে গতিশক্তি ঋণাত্মক হয় না কেন। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরে 4-4 বলেছে সোডিয়াম হাইড্রক্সাইডের 250 ml জলীয় দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে প্রকাশ করো, যেখানে Na বলেছে 23, O বলেছে 16 আর H বলেছে 1। অ্যান্সার এখান থেকে। 4-5 বলেছে অম্লরাজ কি NaOH দ্রবণের সঙ্গে Zn মিশে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। অম্লরাজ কি এর উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এখানে জিঙ্ক অ্যালুমিনিয়াম দুটোই আছে, তোমাদের হচ্ছে জিঙ্ক দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এইটা লিখবে, তারপরে এই সোডিয়াম জিঙ্কেট এইটা লিখবে, অ্যালুমিনেটটা নয়, ঠিক আছে। আর হচ্ছে H2 গ্যাস নির্গত হয়, আর এই সমীকরণটা দেবে, এইটা নয়, ঠিক আছে, এই সমীকরণটা। পরে 4-5 অথবা বলেছে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করো, খাঁটির সমীকরণ দেখাও, অ্যাসিড বার্ন কি। সমীকরণটা তোমরা এই প্রশ্নের 1 প্রশ্নের থেকে পেয়ে যাবে। সমীকরণগুলো দেখে নাও।
দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অ্যাসিড বার্নটা দেখো এখান থেকে এই পর্যন্ত ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।